রাতের সেই নাচ, মায়ের রাগ, হাসি আর পরিবারের সাথে হট্টগোল শেষ হওয়ার পর ইলা একা বসে ফোন হাতে নিল। স্ক্রিনে তাকিয়ে বারবার সেই এক জায়গায় চোখ আটকে যাচ্ছে শাওনের সেই মেসেজটার দিকে। মনে মনে হাজারটা প্রশ্ন ঘুরছে। কেন হঠাৎ করেই, কেন রিয়েক্ট দিল? শুধু মজা করে নাকি কোনো কারণ আছে? ইলার বুক ধকধক করছে, কিন্তু সরাসরি কিছু জিজ্ঞেস করার সাহস নেই। সে বারবার নিজের ফোনের দিকে তাকাচ্ছে, শাওনের সেই মেসেজের দিকে। এভাবে থাকতে থাকতে ইলা ঘুমিয়ে পড়ল। অন্যদিকে রাত গভীর। রুমে ছোট্ট আলো জ্বলছে। শাওন নতুন ভিডিও এডিট করছে। তার সামনে স্ক্রিনে অসংখ্য মেসেজ। কেউ প্রেমের কথা লিখেছে, কেউ কষ্টের কথা, কেউ শুধু স্লেপ একটা ইমোজি দিয়েছে। কিন্তু এক মেসেজ তার চোখে বেশি সময় ধরে থেমে গেল। সেটা ছিল ইলাকে দেওয়া মেসেজটা। জাস্ট একটা ইমোজি, সেটা সেন্ড হয়েছে কিন্তু কোনো রিপ্লাই আসেনি। ইলা ছোট্ট একটা স্টোরি দিল আবার। কখনো কল্পনাও করিনি ছোট ছোট জিনিসগুলো এত খুশি দেয়। শাওন হঠাৎ থেমে গেল। তার মনে হলো এই লাইনটা অদ্ভুতভাবে ভেতরের কথাও লাগলো। সে হয়তো বুঝলো না কেন, কিন্তু তবু কিছু একটা অন্যরকম অনুভূতি হলো। সেই অদ্ভুত টানের কারণেই হয়তো সে চুপচাপ একটা রিয়েক্ট দিয়ে দিল। কারণ শব্দ না লিখে, কোনো রিয়াক্ট না দিয়ে, শুধু একটা ছোট্ট রিয়েস্ট। অনেকক্ষণ টাইপ করে আবার ডিলিট করে শেষে শুধু হ্যালো পাঠালো। ইলা শাওনের রিপ্লাই করলো মিনিট পাঁচেক পর। হেই, তুমি এলা না? তোমার ভিডিও স্টোরি দেখলাম। অনেস্টলি ভীষণ কিউট লাগছিল। ইলার বুকের ভেতর জোরে ধাক্কা খাওয়ার মতো অনুভূতি হলো। ইলা কাঁপা কাঁপা হাতে মেসেজের রিপ্লাই দিল। আ- আমারটা মানে আপনি দেখলেন? শুধু দেখেনি, রিয়াক্টও দিয়েছে, কিন্তু তুমি তো সেটা নোটিস করেছো। ইলা ভেতরে ভেতরে লজ্জায় মরলেও ফোনের স্ক্রিনে শুধু একটা ছোট্ট হাসির ইমোজি পাঠালো। ইলার হাত কাঁপছে। তুমি আমার সব ভিডিওতে কমেন্ট করেছো, লক্ষ্য করেছি। অনেস্টলি আই ফিল স্পেশাল। তোমার প্রতিটা কমেন্ট অনেক ইউনিক হয়। আরে আমি তো আপনার ফ্যান, তাই নেচারালি কমেন্ট করেছি। আমার মনে হলো শুধু ফ্যান না, একটু বেশি গেছো। ইলা মনে মনে বলছে। বেটা কি ফ্লার্ট করছে আমার সাথে? টেল মি অনেস্টলি, তুমি কি আমার জন্য নোটিফিকেশন অন করেছো? মানে আমি ভিডিও দিলেই যেন সাথে সাথে দেখতে পাও। ইলা হঠাৎ ধরা খাওয়ার মতো অবস্থা। ইলা কি বলবে বুঝতে পারছে না, তবুও বলল। আরে না না। আই নিউ ইট। তুমি ইনোসেন্ট হয়ে থাকো, ততটা ইনোসেন্ট না তুমি এলা। আচ্ছা, আপনি তো ফেমাস, এত ফলোয়ার, এত ফ্যান, তাহলে আমার মেসেজে রিপ্লাই কেন দিলেন? কারণ তুমি আলাদা, তোমার ভাইব অন্যরকম, তোমার কমেন্টগুলো অনেস্ট। তাই মনে হলো তোমার সাথে কথা না বলে থাকতে পারলাম না। আমি কি সত্যি এতটা আলাদা? একদম। আর তুমি বুঝতে পারবে ধীরে ধীরে। দুজনের কথোপকথন এগোতে লাগলো। ইলা তো তখন থেকে ভয়ে আছে, কি বলবে এটা ভেবে। আবার যদি উল্টাপাল্টা কিছু বললে ব্লক মারে, তাই ভয়ে কিছু বলতেও পারছে না। আপনি ভিডিও বানান, ভিডিও করেন, ক্লান্ত লাগে না আপনার? ক্লান্ত লাগে, কিন্তু তোমার মতো ফ্যানরা সবকিছু লাইট করে দেয়। অনেস্টলি বলি, তোমাদের কমেন্ট পড়ে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আপনি জানেন না আমি আজ কতটা খুশি হয়েছি আপনার রিয়াক্ট দেখে। মনে হয়েছিল যেন আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন না, বাস্তব। আর আমি চাই তুমি সবসময় আমার বাস্তবেই থাকো। আপনি এমন বলেন কেন? কারণ আমি তোমাকে ফিল করি, তোমার এনার্জি আলাদা। ইলা মনে মনে। হায় আল্লাহ, আমি তো শেষ। শাওন এবার খুনসুটি শুরু করলো। আচ্ছা, তুমি কি নাচতে পারো? পারি তো, আজকে আম্মুকে ঝাড়ু দিয়ে নাচ দেখিয়েছি আপনার রিপ্লাই পাওয়ার পর খুশিতে। তোমার মা তো আমাকে গালি দিবে। সামডে শাওন আমার মেয়েকে পাগল বানাইছে। অলরেডি দিয়েছি, কিন্তু আমি ডিফেন্ড করেছি আপনাকে। আমার ছোট্ট লয়ার। আপনার নামে কেউ উল্টাপাল্টা কিছু বলে না, আমার একদমই সহ্য হয় না। আচ্ছা, তোমার ফেভারিট গান কোনটা? পাল পাল। আহা, তাহলে তো পারফেক্ট। নেক্সট ভিডিও আমি ওই গানই তোমাকে ডেডিকেট করব। সত্যি? প্রমিস। আর তুমি কমেন্ট করবে শুধু একটা ওয়ার্ড, মাইন। মাইন্ড মানে? মানে তুমি শুধু আমার। আপনি খুব ডেঞ্জারাস। আর তুমি খুব সুইট। আমি যদি ডিসঅ্যাপিয়ার হয়ে যাই কোনোদিন, তখন কি মনে পড়বে আমার কথা? ডোন্ট সে দ্যাট। তুমি হারিয়ে গেলে আমি অবভিয়াসলি পাগল হয়ে যাব। কেন?
আরো কত ফ্যান আছে আপনার, আমার জন্য কেন পাগল হবেন? হাজার ফ্যান থাকলে তোমার মতো একজন থাকে, একটাই, তুমি স্পেশাল ইলা। তাহলে ব্লক দিতেন কেন? তোমার পরীক্ষা চলছিল, তুমি আমার পাশে সবসময় থাকবে নাকি চলে যাবে, তাই। পাশে? মানে আপনি তো দূরে। দূরে থাকলেও আমার হার্ট তোমার কাছে। আপনি কিন্তু একটু বেশি ফ্ল্যাট করছেন। একটা জিনিসটাই, কি? তুমি তোমার এভরিডে আমার সাথে শেয়ার করবে, তোমার ছোট ছোট মোমেন্টস, পড়া, হাসি, কান্না, রাগ, সব কিছু। আপনি কি জানেন আপনি ডেঞ্জারাস ভাবে আমার হার্ট ক্যাপচার করেছেন? অলরেডি ক্যাপচার্ড, এখন থেকে তুমি অফিসিয়ালি মাইন। হঠাৎ করে ইলার কান ব্যথা করছে। ইলা চিল্লানো শুরু করলো। আহা হা, সাহস লাগছে, ছাড়ো। ওই সাউন্ডটা আবার কে? ইলা তড়িঘড়ি করে চোখ তুলে তাকিয়ে দেখে তার মা সামনে দাঁড়িয়ে আছে অগ্নি দৃষ্টি করে। ইলা মনে মনে, তার মানে এটা স্বপ্ন ছিল? কিরে বল, কে এই সাউন্ড? আম্মু, ওই যে শাওন গান করে, সেই শাওন। ওর স্বপ্ন দেখছিলাম। তাই বল, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কলেজে যা। ইলার মা চলে যাওয়ার সাথে সাথেই ইলা প্রথমে ফোনটা হাতে নিল নতুন ভিডিও আছে কিনা দেখার জন্য। ফোন হাতে নিয়ে দেখে শাওন ভোরবেলায় একটি ভিডিও আপলোড দিয়েছে। ক্যাপশনে লেখা, কিছু মানুষ থাকে যারা অল্পতেই খুশি হয়ে যায়। ওরা হয়তো পৃথিবী বদলায় না, কিন্তু পৃথিবীর জন্য ওরাই আসল আলো। ইলার চোখ আটকে গেল ক্যাপশনে। সে চুপ করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর মাথা নিচু করে হাসল। পরি এসে পাশে দাঁড়িয়ে বলল, কিরে, আবার মন ভিজে গেছে নাকি? ইলা লজ্জা করে ফোনটা লুকিয়ে ফেলল, কিন্তু ভেতরে ভেতরে তার বুকের ভেতর আশার একটা ছোট্ট আলো জ্বলে উঠল। ইলা এবার সত্যি শাওনকে মেসেজ দিবে, যা হবার হবে, ব্লক দিলে দিবে। বাট স্বপ্নটা সত্যি করতে চায়, তাই ইলা মেসেজ দিল। এটা কি স্বপ্ন নাকি সত্যি, আমার তো বিশ্বাস হচ্ছে না। ইলা মেসেজ দিয়ে 30 মিনিট অপেক্ষা করলো, কিন্তু কোনো উত্তর না পেয়ে চলে গেল কলেজে। ক্লাসে মনোযোগ নেই ইলার, তবুও কোনো রকম ক্লাস শেষ করে ইলা বাড়ি এসে ফোন হাতে নিল। এসে দেখে শাওন রিপ্লাই দিয়েছে। আল্লাহ আল্লাহ করতে করতে মেসেজটা দেখলো ইলা। শাওন মেসেজ দিয়েছে। সরি, ভুল করে চাপ্পুর রিয়াক্ট চলে গেছে। ইলা মনটা যেন খারাপ হয়ে গেল, তবুও বলল, ইটস ওকে। তাহলে কি আপনি এখন আবার আমায় ব্লক করবেন? নো। আপনি আমার মেসেজের রিপ্লাই দেবেন আমি ভাবিনি। আমার হার্টবিট বেড়ে গেছে। কেন? আমি তো ভেবেছিলাম আপনি কখনো রিপ্লাই দেবেন না। এখন রিপ্লাই দিয়েছেন, এটা ভেবে তো হার্টবিট বেড়ে গেছে আমার। বললাম তো আমি ইচ্ছে করে দিইনি। জানি তো। তোমার নাম কি, বাসা কোথায়? আমার বাসা দিনাজপুর। আপনি হয়তো চেনেন না দিনাজপুর। চিনি, নাম শুনেছি আমি। আমি যে এত বকবক করছি, আপনি কি বিরক্ত হয়ে ব্লক করে দেবেন? বলছি তো দিব না। এভাবে আরো অনেক কথা হয় দুজনের মধ্যে। ইলা অনেক খুশি তার ভয়েস কিং এর সাথে কথা বলতে পেরে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, আমার কাজ আছে, আল্লাহ হাফেজ। ইলা কথা বলা শেষ করে দৌড়ে গেল পরীর কাছে। পরী তখনও বই পড়ছিল। ইলা পরীর কাছে গিয়ে পরীকে বলল, পড়ি, শুনবি একটা কথা? কিরে, ওই সময় এত উচ্ছ্বাস কেন? কি হয়েছে? আজ আমি শাওনের সাথে কথা বলেছি। কি, তুই শাওনের সাথে কথা বলেছিস? মজা করছিস নাকি? সত্যি বলছি রে, আজ আমি সাহস করে মেসেজ দিলাম, উনিও রিপ্লাই দিয়েছে। পরী উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালো, ইলার দিকে তাকিয়ে ইলাকে বলল। আরে ওয়াও! কিরে, কি বললো তোকে? সব খুলে বল। ইলা লজ্জা পেয়ে কাঁথা টেনে মুখ ঢাকল। বলেছে আমার নাম সুন্দর। পরী হাসতে হাসতে হাত চাপড় দিল। বাহ, এতদিনে কারোর মুখে তোর নাম সুন্দর শুনলাম। আরে ইলা, তুই তো খুশিতে পাগল হয়ে যাবি। পড়ি, তুই বুঝবি না, আমি তো ভেবেছিলাম উনি কখনো রিপ্লাই দেবেনই না, কিন্তু উনি দিলেন। মানে আমি ওর কাছে শুধু ফ্যান না। আরে বোকা, এখনো তো সবে শুরু। বেশি স্বপ্ন দেখিস না। শাওন বড় মানুষ, ওর চারপাশে লাখো ফ্যান। আমি জানি, তবু আজকে উনি শুধু আমাকে রিপ্লাই দিয়েছে, সেটাই আমার কাছে পুরো পৃথিবী সমান। সারা দিনটা ইলার খুশিতে কেটে গেল। রাতে ইলা আর ঘুমালো না। মোবাইলটা বুকে নিয়ে শুয়ে রইল। মাঝে মাঝে মেসেজ ওপেন করে পড়লো, আবার স্ক্রিনে হাত বুলালো, হাসলো, তারপর আবার চোখ ভিজে গেল অশ্রুতে। কিন্তু এ কান্না কষ্টের না, এটা সুখের কান্না। রাতে ইলা শান্ত ঘুমিয়ে পড়েছিল। ভোরে উঠে নরম আলো এসে পড়ে জানালার ফাঁকে। মনটা আজ অদ্ভুত একটা আশা আর শখে ভর্তি।
কলেজ যাওয়ার আগে মোবাইলে বসে ইলা ট্রাইক টেক্সট লিখলো, একবার গম্ভীর নিঃশ্বাস নিয়ে সেন্ড করে দিল। গুড মর্নিং। আশা করি আজকের দিনটা আপনার জন্য সুন্দর হবে। হৃদয়টা কেঁপে উঠল। পাঠানোর পর মনে মনে তার অপেক্ষা আর উৎকণ্ঠা ছিল। তারপর একটা গান বাজিয়ে রেডি হয়ে কলেজের পথে তাড়াহুড়া করে বের হয়ে পড়ল। কলেজে ক্লাস ও রুটিনের মতো পড়াশোনা করে, কিন্তু মন সবসময় ফোনে। বারবার অজান্তেই স্ক্রিন খানিক চেক করে ফেলছে। কত মানুষের মতোই না, ইলারও ভেতর থেকেও নিজের অপেক্ষা লুকাতে পারছে না। ক্লাস শেষে বাড়ি ফিরল। দরজা খুলে ঢুকতেই বাবা হাসি মুখে তাকালেন। কিরে আজ কি তোর মুখটা আলাদা রে? গুড মুড নাকি? কিছু না আব্বু, আজ একটু মন ভালো। সবার সাথে টেবিলে বসে দুপুরের ভোজ সারল। খাওয়া নিয়ে কিছু কথা আড্ডা। খাওয়ার শেষে ইলার বাবা একটু খোঁচা দিলেন। বলতো কে সেই সৌভাগ্যবান যাকে নিয়ে এত খুশি? কেউ না আব্বু। রুমে ফিরেই ফোনটা হাতে নিল। অপেক্ষা যেন অনন্ত। স্ক্রিন খুলতেই ঝিলমিল। 1 মিনিট আগে শাওন নতুন একটা ভিডিও পোস্ট করেছে। ইলার চোখ নীরবে উজ্জ্বল হয়ে উঠল। হাতটা কেঁপে কেঁপে মেসেজ লিখতে শুরু করলো। আপনার নতুন ভিডিওটা দেখলাম, খুব সুন্দর। আপনি কেমন আছেন? কোনো উত্তর নেই। ইলা তারপর আরেকটা পাঠালো। আপনার ডেসক্রিপশনে যে লাইনটা ছিল, জীবন ছোট, ভালোবাসো, আমি সেটা খুব পছন্দ করেছি। কয়েক মিনিট কেটে গেল, কোনো উত্তর নেই। ইলা বারবার রিফ্রেশ দিল, কিন্তু নোটিফিকেশন নেই। মনে খটকা করে উঠল, কিছুতেই বুঝে উঠতে পারল না। একটু হেরে ফিরেও মাথা ঝুলি দিয়ে বসে রইল। মনে মনে ভাবল, ও তো অনেক ব্যস্ত হবে, হয়তো পরে দেখবে। কিন্তু টান নামলো না। আবার মেসেজ পাঠালো, এবার সামান্য বেশি অনুরোধময় স্বরে। আপনি প্লিজ একটু বলবেন আপনি কেমন আছেন, আমি শুধু নিশ্চিত হতে চাই। এবার ফোনটা কাঁপলো। শাওনের অ্যাকাউন্ট থেকে একটি শর্ট রিপ্লাই এসেছে, কিন্তু সেটি করা, স্ক্রিনে লেখা। হে মেয়ে, এত মেসেজ করো কেন? আমার বেশি কথা বলতে ভাল লাগে না, তাই বারবার মেসেজ পাঠিও না। ইলার বুকটা যেন সেকে ধরে গেল। সে চুপচাপ, কোনো শব্দ বের হলো না মুখ থেকে। কিছুক্ষণ পরে নিজে লিখতে গেল। আ- আমি আমি তো কেবল আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, আপনি রিপ্লাই দেন না বলে দুটো মেসেজ লিখেছিলাম। আমি দুঃখিত যদি বিরক্ত করে থাকি। কিছু সেকেন্ড চুপ থাকার পর শাওনের পরের মেসেজটা আবারও কঠোর ছিল। আমি বারবার বলছি, একটি কথাই মেনে চলো, একদম বারবার মেসেজ করবে না, নাহলে আমি ব্লক করে দেব। এখানে ইলার চোখে ঘূর্ণি উঠল। মনটাও শত রং একসাথে ছুটল। আশা, লজ্জা, আঘাত আর একখানা করুণতা। ফোন ধরে মাথায় হাত দিয়ে বসে রইল। বেশ কিছু মুহূর্ত সে কথা লিখতে পারল না। মনে মনে প্রশ্ন করল, আমি কি এতটাই খারাপ? শুধুই আমার ছোট্ট আগ্রহ কি এত বেশি? এখানে ইলার ভেতরে একটা দ্বন্দ্ব জেগে উঠল। শাওনের প্রতি টান রয়েছে, কিন্তু শাওনের কথাটি যেমন কাটা বসিয়েছে, তেমনি ওনার অমায়িক স্বরে বলা, আমার বেশি কথা বলতে ভালো লাগে না, ওটা ইলার মনের মধ্যে কতটা জায়গা দিবে। ইলা ভেবেছিল ভালোর আশায় কিছু হলেও, কষ্ট হলেও, একবার কথা হলে সব সহজে মিটে যাবে, কিন্তু এখন হোঁচট লাগার দগদগে ব্যথা শুরুর ডাক দিল। পড়ি এসে পাশে দাঁড়ালো। ইলার চোখ ভিজে আছে দেখে বুঝে গেল। কি হলো, তুই কি আবার মেসেজ দিলি? ও কি বললো? ইলা কণ্ঠনালী সেদিন আগেই খোঁজাই করলো না, শুধু ফোনটা হাতে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ও বলল বারবার মেসেজ করলে ব্লক করে দেবে। আমি ভুল করলাম, আমি আর মেসেজ করব না। পরি প্রথমে একটু ক্ষেপে গেল, তারপর ধীরে ধীরে ইলার হাত ধরে বলল, এভাবে নিজের মন ছেড়ে ফেলার দরকার নেই। শাওন তার মতো থাক, কিন্তু তোর জীবনেও তো আমি আছি। বাবা মা আছেন, কাকা চাচিমা আছেন, তুই কেন কষ্ট পাচ্ছিস? ইলা চোখ মুছে শুধু নিজেকে সামলে নিল। তার ভেতর একটা কোনা লজ্জা আর কষ্ট মিশে রইল। রাত হয়ে গেছে। আকাশ মেঘের আড়ালে চাঁদ লুকোচুরি খেলছে। তালুকদার বাড়ির সবাই যখন যার যার কাজে ব্যস্ত, ইলার ঘরে শুধু টেবিল ল্যাম্প জ্বলে আছে। সে বিছানার কিনারে বসে ফোন হাতে ধরে আছে, কিন্তু মন যেন ভাঙা আয়নার টুকরো হয়ে গেছে। বিকেলের কথাগুলো তার মাথায় বারবার বাজছে। শব্দগুলো কানে লোহার হাতুড়ির মতো পড়ছে। সে ভেবেছিল শাওন হয়তো অন্য সবার থেকে আলাদা, কথা কম বললেও অন্তত রাগ দেখাবে না, কিন্তু আজকের করা উত্তর যেন ইলার ভেতরের রঙিন আশা ভেঙে দিয়েছে। সে ফোন হাতে নিয়েও
কিছু লিখল না, শুধু চোখ বুজে কান্না গোপন করতে লাগলো। ঠিক তখনই রাত 10:30টার দিকে মোবাইলটা হালকা কম্পন দিল। নোটিফিকেশন বারে ভেসে উঠল শাওন মেসেজ করেছে। ইলার বুক কেঁপে উঠল, দ্রুত খুলে দেখল। সরি, আজ অনেক কাজের চাপ ছিল, মাথা গরম হয়ে গিয়েছিল, তাই হয়তো রাগ দেখিয়ে ফেলেছি। এই জন্য সত্যিই দুঃখিত। ইলার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। শাওন নিজে থেকে সরি বলছে। মনের গভীরে খুশির ঝড় বয়ে গেলেও অভিমানের দেওয়াল তখনও অটুট। সে ভেবেছিল আজ আমি আর উত্তর দেবে না, বুঝুক সে কেমন লাগে। মেসেজটা দেখে সে ফোনটা টেবিলে রেখে দিল। বুকের ভেতর থেকে চুপচাপ একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিন্তু শাওনের দিকটা যেন ভিন্ন। সে ইলার কোনো রিপ্লাই পেল না। প্রথমে ভেবেছিল নেটওয়ার্ক নেই, পরে দেখে মেসেজ সিন হয়ে গেছে। মনে মনে একটু অস্বস্তি হলো। এই মেয়েটা একেবারে উত্তর দিচ্ছে না কেন? আমি তো সরি বলেছি। শাওন কিছুটা চিন্তা করলো, কিছুটা বিরক্তও হলো। তারপর হঠাৎ সিদ্ধান্ত নিল সে একটা ভিডিও বানাবে, তবে সেটি সিরিয়াস না, বরং একদম ফানি। রাত 11টার দিকে টিকটকে ভেসে উঠল শাওনের নতুন আপলোড। ভিডিওতে সে একটা মেয়ে পুতুলের সাথে কথা বলছে আর সরি বলছে। পুতুলকে বলছে যেন রাগ করে না থাকে, ফানিভাবে পুতুলের রাগ ভাঙাচ্ছে। তারপর পুতুলের সাথে নকল মারামারির ভঙ্গি করে শেষে হেসে বলল, কাউকে কষ্ট দিতে চাই না, সবাই হ্যাপি থাকো। এই ভিডিওটা আপলোড হতেই নেট ভরে উঠল লাইক আর কমেন্ট। অনেক ফ্যান লিখতে লাগলো, ভাইয়া আজকে একদম কিউট লাগছে পুতুল ভাবিকে, আর আপনাকে মাথা গরম ঠান্ডা করার নতুন ফর্মুলা। এভাবে বলবো জামাইকে রাগ ভাঙাতে। কিন্তু এদের ভিড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শক ছিল ইলা। বিছানায় শুয়ে থাকতেই ফোনের নোটিফিকেশন এলো। প্রথমে দেখে ভেবেছিল আবার একটা সাধারণ ভিডিও, কিন্তু খুলেই তার ঠোঁটের হাসি ফুটে উঠল। ইলা মনে হলো ও হয়তো আমার কথাটাই পরোক্ষভাবে বলতে চাইছে। সরি তো বলেছিল, এখন আবার আমার ভিডিও বানালো। তবু আমি অভিমান ভাঙাবো না। হাসতে হাসতে ইলা বালিশে মুখ লুকিয়ে ফেলল। বুকের ভেতরটা খুশিতে কাঁপছে, অথচ বাইরে গম্ভীর মুখে ফোন রেখে দিল। রাতটা কেটে গেল এই টানাপোড়েনের মাঝেই। এদিকে শাওন, যিনি বোঝাতে চাইলেন তিনি সত্যি দোষ স্বীকার করছেন, অন্যদিকে ইলা যে খুশি হলেও নিজের অভিমান ভাঙাতে চাইছে না। পরের দিন কলেজ থেকে ইলা দুপুরে একটু ক্লান্ত হয়ে বাসায় ফিরল। গরম রোদে হাঁটতে হাঁটতে ঘাম ঝরছিল, মাথা ভারী হয়ে গিয়েছিল। ব্যাগটা এক কোণে ছুঁড়ে ফেলে দিয়ে সোজা গিয়ে ফ্রেশ হলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখলো। স্নান হলেও একটা আলাদা উজ্জ্বলতা আছে, কারণ তার মন এখন পুরোটা শাওনকে ঘিরেই। ফ্রেশ হয়ে এসে হাতটা যেন আপনা আপনি ফোনের দিকেই বাড়ল। মনে মনে ভাবল, আর যদি শাওন একটু সময় দিয়ে কথা বলে তাহলে দিনটা সুন্দর হবে। ফোন আনলক করে টিকটকে ঢুকে দেখলো শাওন অনলাইনে নেই। তবুও সাহস করে একটা মেসেজ টাইপ করল। গুড আফটারনুন। 10 মিনিট গেল, কোনো রিপ্লাই নেই। আবার লিখল, আপনি লাঞ্চ করেছেন? কোনো উত্তর নেই। তবুও ইলার ভেতরে হতাশার চেয়ে কেমন একটা আশার আলো কাজ করছিল। হঠাৎ করেই স্ক্রিনে নোটিফিকেশন ভেসে উঠল। লাঞ্চ হয়ে গেছে। তুমি? ইলার চোখ চকচক করে উঠল, বুকের ভেতর ঢাকের মতো বাজতে লাগলো। দ্রুত লিখল, আমিও এক্ষুনি খেয়ে এলাম। সারাদিন ক্লাসে আপনার কথা মাথায় ঘুরছিল আমার। আরে এত ভাবার কি আছে, পড়াশোনায় মন দাও। মন তো যায় না। আপনার ভিডিও দেখি, তারপর মনে হয় আপনাকেই মেসেজ করি। হে মেয়ে, তুমি সারাদিন ফোন নিয়ে বসে থাকো নাকি? পড়ালেখা নেই? ইলার ঠোঁট ফুলে গেল, হালকা অভিমান জমলো ভেতরে, কিন্তু তবুও সে হাল ছাড়ল না। লিখল, পড়াশোনাও করি, তবে আপনার সাথে কথা বললে ভালো লাগে আমার। আমি কিন্তু সিরিয়াস বলছি, এইভাবে সারাদিন ফোনে বসে থাকলে পরীক্ষায় ফেল করবে। আপনি কি চান আমি ফেল করি? আরে না, আমি চাই তুমি ভালো করো, এর জন্যই বলছি। ইলার মনে হালকা হাসি ফুটলো। শাওন যতই রাগী হয়ে বলুক, ভেতরে আসলে চিন্তা করে বলেছে, এটা সে বুঝে ফেলেছে। এদিকে ইলার মা রুমে ঢুকে দেখে ইলা আবার ফোনে ব্যস্ত। চোখ কুঁচকে বলল, কিরে, কলেজ থেকে এসে আবার ফোন? বই কই? ইলা আঁতকে উঠে ফোনটা চাদরের নিচে লুকালো। আমি একটু রিল্যাক্স করছি। রিল্যাক্স নাকি ফোনে ছেলে মানুষের সাথে গল্প করছিস? পড়ালেখা সব শেষ করে দিবি এভাবে তুই? ইলা চুপচাপ বসে রইল, মার ঝাড়ি দিয়ে চলে গেল। ভেতরে রাগ জমলো, আবার শাওনের কথাও মনে পড়ল।
আবার ফোনটা তুলে ছোট্ট করে লিখল, আম্মুও একই কথা বলে, আপনিও তাই বললেন। আমি তাহলে কি ফোনই ব্যবহার করব না? আমার কথার মানে খারাপ নিও না। আমি তো চাই তুমি ভালো কিছু করো। আমার ফ্যান হয়ে শুধু ভিডিও দেখলে চলবে না। তাহলে আমি আপনার সাথে কথা বলবো না? আরে না গো বোকা, কথা বলবা, তবে পরিমাণ বুঝে। ইলার মুখে লজ্জার হাসি ফুটল, মনে মনে ভাবল। শাওন যতই রাগ দেখাক শেষমেশ আমার খেয়াল রাখছে। এভাবে তাদের কথোপকথন চলতেই থাকলো প্রায় আধ ঘন্টা। একদিকে ইলা লজ্জা, অভিমান, খুশি সব মিশিয়ে কথা বলছে, অন্যদিকে শাওন রাগ দেখিয়ে আবার মিষ্টি করে কথার মাঝে হাসি ফুটিয়ে তুলছে। রাত নামলো, ইলা আবার পড়ার বই খুললো, কিন্তু মনে মনে ভাবতে লাগলো। আজও দিনটা শাওনকে নিয়ে পুরো হলো। পরের দিন বিকেলে ইলার ফোন হঠাৎ কেঁপে উঠল। ইলা চমকে উঠল, মনে হলো হৃৎপিণ্ড যেন লাফ দিয়ে বাইরে বের হয়ে আসবে। শাওন নতুন ভিডিও পোস্ট করেছেন, দুটো হাত কাঁপছে, তবুও ভিডিও ওপেন করলো ইলা। স্ক্রিনে হাসির কণ্ঠ, শাওনের আগের রাতের ডিউটির ক্লান্তি কেউ না বুঝলেও ইলা ঠিকই বুঝেছে। ইলা ভিডিওটা প্লে করলো। ভিডিওর শুরু হতেই শাওন সালাম দিয়ে বলল, আজকে আমি আপনাদের একটা খুব স্পেশাল জিনিসের সাথে পরিচয় করিয়ে দেব। এই একটা লাইন যেন ইলার বুকের ভেতর বাজের মতো পড়ল। হাত কাঁপা শুরু, মনে মনে বলল, স্পেশাল কিছু মানে গার্লফ্রেন্ড? আল্লাহ, তবে কি সত্যি এতদিন আমি ভুল মানুষকে সময় দিলাম? শাওন একটু থামলো, গম্ভীর নিঃশ্বাস নিল। সে আমার খুব কাছের, খুব বিশেষ। আজ থেকে আপনাদের সামনে আছে। ইলার বুক ধুকভুক করতে শুরু করলো, চোখ ঝাপসা হয়ে গেল কেমন, মনে হলো পৃথিবীটা একটু টলে গেল। হয়তো কোনো মেয়ে ওর গার্লফ্রেন্ড। অবশ্যই আমি বোকা ছিলাম। ইলা ফোনটা পাশে ছুড়ে দিল, চোখে পানি এসে গেল। নিজের অজান্তেই পড়ি এসে জিজ্ঞেস করলো। কি হলো আবার? ইলা শুধু মাথা নিচু করে বলল, ওর স্পেশাল কেউ আছে, ওর নিজের মানুষ। আমি তো বোকা ছিলাম। পরি ফোনটা তুলে প্লে করে দেখলো। শাওনের ভিডিও শেষ হওয়ার আগে ইলার রুম ছেড়ে চলে গেল। টাইম স্পিক। কিছু ঘন্টা পরে আরেকটা নোটিফিকেশনে হঠাৎ আবার ফোন ভাইব্রেট করলো। পরি ছুটে এসে ইলার বিছানায় ফোনটা ধরিয়ে দিল, দেখ, আবারও ভিডিও দিয়েছে। না, দেখবো না। কিন্তু হাত নিজে থেকেই ফোন ধরলো। নতুন ভিডিও ওপেন হলো। শাওন দাঁড়িয়ে আছে, শুধু পা দেখা যাচ্ছে। শাওন হাসলো। গাইস গাইস অ্যাবাউট লাস্ট ভিডিও, আজ আমি সত্যিকারের স্পেশাল জিনিসটা দেখাবো। ইলার নিঃশ্বাস আটকে আসে, তারপর শাওন ক্যামেরা ঘোরালো। সামনে দাঁড়িয়ে আছে একদম সাদা চকচকে R15M একটা বাইক। সাদা রঙের, সূর্যের আলো ঝলমল করছে। শাওন বাইকের উপর হাত বুলিয়ে খুব মিষ্টি হাসি দিয়ে বলল, ইন্ট্রোডিউসিং আমার সাদা পরি। আরেকবার বাইকের দিকে ক্যামেরা ঘুরিয়ে বলল, হ্যাঁ, মনে করেছিলেন হয়তো অন্য কিছু, কিন্তু না, এটা আমার ভালোবাসা, আমার সাদা পরি। তারপর ক্যামেরা ঘুরিয়ে মুচকি হাসি যোগ করল। সাদা পরি ছাড়া আমার হৃদয়ের স্পেশাল জায়গা আপাতত আর কেউ নেই। ভিডিও শেষ। ইলা প্রথমে থম মেরে গেল, তারপর মাথা নিচু করে নিজেই নিজের দিকে তাকালো। একটা ছোট্ট হাসি এসে জমলো ঠোঁটে, মনে মনে ভাবল। মানুষকে ভুল বোঝা সত্যি সহজ, কিন্তু ভুল বোঝার কষ্টটা খুব বড়। বুকের চাপ কমলো, মনে হলো শ্বাস নিতে পারছে আবার। পরি পাশে বসে ঠাট্টা করে বলল, তোর গার্লফ্রেন্ড ভাইয়ের দুঃস্বপ্নটা বুঝি এখন গেল? ইলা মাথা নিচু করে হাসল। কিন্তু ভয়টা সত্যিই লেগেছিল। পরি তাকে জড়িয়ে ধরল। বোকামে, তোকে নিয়ে কেউ স্পেশাল ভিডিও বানাবে, সময় লাগবে, ধীরে ধীরে সবই বুঝবি। ইলার মনে আবার এক ছোট্ট আলো জ্বলে উঠল। একটা লজ্জামাখা হাসি থেমে থেমে উঠে এলো তার ঠোঁটে। রাত 9:47। ইলার রুমের লাইট বন্ধ করে বিছানায় বসে আছে, মনটা তখনও ভাঙ্গা কষ্টে ভরা। ঠিক তখনই নোটিফিকেশন। ইলার বুক ঢক ঢক করতে লাগলো, হাত কাঁপতেছিল। তার মন বলে, না, এবারও হয়তো কষ্টই পাবো সব। কিন্তু তবুও ভিডিও ওপেন করলো। ভিডিও শুরু। ফোনের স্ক্রিন জ্বলে উঠতেই শাওন ফ্রেমে ঢুকলো, হেলমেট মাথায়, কালো সিল্ট নামানো। সে ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে। তার গায়ে সাদা ক্রিপস বডি ফিট টি শার্ট, ফিটিংটা এমন একদম চেস্ট আর শোল্ডার আলতো করে ধরে আছে। হাওয়া লাগতে কাপড়টা একটু কাঁপছে। বুকের উপরের আউটলাইন স্পষ্ট, হাতের ভেস বের হয়ে আসে যেন। ঠিক সেই মুহূর্তেই পুরো স্ক্রিনটাই তার উপর ফোকাস হয়ে গেছে।
ব্যাকগ্রাউন্ডে খুব হালকা মিউজিক বাজছিল। শাওন ক্যামেরার একদম সামনে এসে দাঁড়ালো। হেলমেটের গ্লাসে সূর্যের আলো পড়ে চকচক করছে। সে হালকা মাথা নিচু করে একটা স্লো মোশন হ্যান্ডশেকের মতো ক্যামেরার দিকে হাত বাড়ালো, যেন বলছে কাম উইথ মি। শেষে দাঁড়িয়ে নিজের বাইকে উঠে ইঞ্জিন স্টার্ট দিল। লাইট জ্বলে উঠল। ভিডিওটা দেখতেই ইলার বুক কেঁপে উঠল। হৃৎপিণ্ড যেন বাস্তবেই দ্রুত চলতে শুরু করলো। আল্লাহ, এইভাবে কেউ হতে পারে নাকি? এই কাকে দেখে কাঁদছিলাম আমি? ইলার চোখে চমকে বুকের ভেতর কেমন ধুকভুক করতে লাগলো। শাওনের এই ভিডিও দেখে ইলার গাল লাল হয়ে গেল। সে ফোন বুকে চেপে ধরল। এটা কি ছিল ভাই? মানুষ এত কিউট কি করে হয়? নাকি আমি আবার বেশি ভাবছি? নরম হাওয়া জানালার পর্দা নড়ছে। ইলা হাত দিয়ে নিজের বুক চেপে ধরল। আল্লাহ, হার্টবিট থামছে না কেন? ইলা হাতে ফোন নিয়ে ভিডিওটা দেখতে দেখতে গান বলা শুরু করলো। কুছ তো হ্যায় তুঝসে রাবতা। টাইম স্পিক। এভাবে গত কয়েকদিন ধরে ইলার মধ্যে অদ্ভুত পরিবর্তন সবাই টের পাচ্ছিল। এক সময় দিন দিন চঞ্চল মেয়েটা এখন অনেক চুপচাপ, সারাদিন ফোন নিয়ে ব্যস্ত। মায়ের ডাকে আগের মতো পাল্টা উত্তর দেয় না। বাবার সামনে দাঁড়িয়ে কিছু বলার সাহসও পায় না। এক সন্ধ্যায় ইলার মা রান্নাঘরে কাজ করতে করতে স্বামী রাশেদ তালুকদারকে বললেন, শুনছো, আমি মেয়েটার ভেতরে বড় বদল দেখছি। সারাদিন একা একা বসে থাকে, মাঝে মাঝে ফোনে কেমন যেন অস্থির হয়ে যায়। আমি তো বুঝি বয়স হয়েছে, এখন যদি ঠিক সময় বিয়ে না দেই পরে আফসোস করতে হবে। রাশেদ একটু চুপ থেকে গম্ভীর গলায় বললেন, তাহলে তুমি বলছো ওর সাথে আর কথা না বলে আমরা সরাসরি বিয়ের ব্যবস্থা করে ফেলি? হ্যাঁ, যদি ছেলে পছন্দ হয়ে যায় তাহলে বিয়ে। আর দিনকাল ভালো না, আগে বললে যদি ঝামেলা করে। তাই আমি চাচ্ছি আমার বান্ধবীর পরিবারের সাথে কথা বলতে। ওরা ঢাকায় থাকে, খুব ভালো ঘরের মানুষ। তাদের ছেলেটাও পড়াশোনায় রূপে গুণে ভালো, এলার জন্য উপযুক্ত হবে। রাশেদ মাথা নেড়ে সম্মতি দিল। সিদ্ধান্ত পাক্কা হয়ে গেল। ইলাকে কিছু না জানিয়ে তার বিয়ের জন্য ছেলে দেখা হবে। এই কিছুদিন ইলা একদম শাওনকে আর মেসেজ দেয়নি, শুধু ভিডিও দেখতো, লাইক দিয়ে চলে আসতো। ইলা সকালে কলেজের জন্য রেডি হচ্ছিল, বই গোছাচ্ছিল ব্যাগে ঢুকানোর জন্য। হঠাৎ মা এসে বললেন, আজকে কলেজে যেতে হবে না? ইলা চোখ বড় বড় করে মায়ের দিকে তাকালো। হঠাৎ এমন কথা বলাতে ইলা অবাক, তবুও বলল, কেন? সামনে পরীক্ষা আসছে, ক্লাস মিস করবো কেন? ঢাকা থেকে তোর আব্বুর বন্ধু তার পরিবার নিয়ে আসছে। তো আমি কি পূজা দিব নাকি? তারা আসলে আমার কি করার আছে? ভ্রুকুসকে বলল। বলেই ব্যাগ কাঁধে তুলে বের হয়ে গেল। কলেজ শেষে বাসায় ফিরে দরজা খুলেই দেখতে পেল গেটের পাশে কিছু গাড়ি দাঁড়ানো। ভেতরে ঢুকতেই অতিথিদের হাসি কোলাহল ভেসে এলো ড্রয়িং রুমে। তার আব্বুর বন্ধু, তার বউ, মেয়ে বসে আছে। ইলা ভেতরে ঢুকে সালাম দিল। তারপর এক মুহূর্ত দাঁড়ালো না, সরাসরি নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর মা এসে বললেন, শোন, একটু সুন্দর করে ড্রেস চেঞ্জ করে আয়। তোর জন্য নতুন জামা আছে আলমারিতে, সেটা পরে আয়। মা চলে গেলেন। ইলার বুক ধরফর করতে লাগলো। ঠিক তখনই পরীর দরজা ঠেলে ঢুকে বলল, কি রে, ছেলে পছন্দ হয়েছে তোর? কোন ছেলে? কিসের ছেলে? আরে তোর বাবার বন্ধুর ছেলে যে তোকে দেখতে আসছে। ইলার মাথায় যেন বাস ভেঙে পড়ল। সে চিৎকার করে উঠল, কি আমার বিয়ের জন্য ছেলে দেখতে এসেছে, অথচ আমি কিছুই জানলাম না? আমি কি জানি, আমি তোকে শুধু বললাম এখন তাড়াতাড়ি রেডি হয়ে নেই। ইলা কিছু না ভেবে চুপচাপ গোসল করে এলো। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত হাসি দিল। আমাকে সুন্দর করে রেডি করিয়ে পছন্দ করাবে ভেবেছো? দেখাও আমি কিভাবে সাজতে পারি। আলমারি থেকে লম্বা একটা শার্ট বের করলো, সাথে পরলো জিন্স প্যান্ট। ঘাড় থেকে সামনের দিকে একটা ওড়না ঝুলিয়ে দিল। তারপর মেকআপ বক্স খুলে মুখটা একেবারে ভূতের মতো সাদা করে ফেলল। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, মাথার লম্বা চুল দুটো করে বেনি বানালো। আয়নায় নিজের রূপ দেখে ইলা নিজেই হেসে উঠল। এবার দেখো কেমন লাগে বিউটিফুল ইলাকে। মা বারবার খাওয়ার জন্য ডাকছিলেন। অবশেষে দরজা খুলে বের হলো ইলা। ড্রয়িং রুমে বসে থাকা অতিথিরা হঠাৎ চুপ হয়ে তাকিয়ে রইল। যাকে তারা ভদ্র মিষ্টি মেয়ে হিসেবে আশা করেছিল, তার বদলে সামনে দাঁড়িয়ে আছে যেন সিনেমার কোনো ভূত চরিত্র।
রাশেদের বন্ধু হক চকিয়ে গ্লাস নামিয়ে রাখলেন। তার স্ত্রী চোখ বড় করে তাকালেন। ছেলেটি হালকা হাসি চেপে ফেলল, আর মেয়েটি মুখ ঢেকে ফিস ফিস করে হাসল। ইলার মা রাগে গজগজ করতে করতে উঠে এলেন। এটা কি করেছিস তুই? তুমি তো সুন্দর করে রেডি হতে বলেছিলে, তাই সুন্দর হয়ে এসেছি। ছেলে দেখতে সুদর্শন, পড়াশোনা করে বিদেশে, আর তুই এটা কি সেজে এসেছিস? তাতে আমার কি, আমি যেমন আছি তেমনই। ইলার এই সাজ দেখে ঘরে হঠাৎ নীরবতা নেমে এলো। ছেলের মা একটু অস্বস্তিতে হেসে বললেন, ছেলে মেয়ে তো একটু সরাসরি কথা বললে ভালো হতো। চলুন আপনাকে একটা জায়গা দেখাই। আমার আসল রূপ না দেখলে তো বুঝবেন না আমি কেমন। সবাই ভেবেছিল হয়তো কোনো সুন্দর জায়গা দেখাতে নিয়ে যাবে, কিন্তু ইলা নিয়ে গেল পাশের নদীর ধারে। যেতে যেতে ইলা বলল, আপনি কি সিরিয়াসলি আমার বিয়ে করার জন্য এসেছেন? হ্যাঁ, আর আমার তো তোমাকে পছন্দ হয়েছে। কিন্তু আমি তো প্লেগার্ল, অনেক ছেলের সাথে প্রেম করেছি, মারামারি করেছি, কলেজের স্যারও আমার কাছে শান্তিই পায় না। এসব জানার পরেও আমাকে ভালো লেগেছে আপনার? ছেলে কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু ইলাকে কিছু বলল না। গল্প করতে করতে নদীর ধারে চলে আসলো। নদীর ধারে গিয়ে ইলা ছেলেটার চোখের সামনে ছোট ছোট বাচ্চাদের সাথে মাটির ধুলো মেখে খেলতে শুরু করলো। কখনো কাদামাটি দিয়ে পুতুল বানাচ্ছে, কখনো ধুলো ছুঁড়ে সবাইকে হাসাচ্ছে। মুখ ভর্তি হাসি, জামা একেবারে নোংরা। ছেলে বিস্মিত হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর তার মুখ বাঁকা হয়ে গেল। নাক সিটকাতে সিটকাতে বলল, এই ধুলোবালি কাদামাটি এগুলো কি তোমার শখ? হ্যাঁ, এটাই আমার জীবন। যে আমাকে বিয়ে করবে তাদেরকেও আমার সাথে ধুলো বালি মেখে খেলতে হবে। পারবেন তো সেটা করতে? ছেলেটা এক মুহূর্ত দেরি না করে নদী থেকে চলে আসলো। আর ইলা হেসে বাচ্চাদের সাথে খেলা করতে করতে মনে মনে বলল, আমি এমন কাউকে বিয়ে করব না যে আমাকে বুঝবে না। আমার নিজের ইচ্ছে আমি মাটি করতে পারবো না। নদীর বাতাসে ইলার মুক্ত হাসি ছড়িয়ে পড়লো চারিদিকে। তারপরে ছেলের পিছু পিছু চলে আসলো। বাড়ি এসে ছেলে তার বাবা মাকে বলল, চলুন, এখানে কিছুই ঠিক নেই। মেয়ে একটা সাইকো। ছেলের এই কথা শুনে ঘরের পরিবেশ অস্বস্তিকর হয়ে উঠল। অতিথিরা ভদ্রতার সাথে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলো, কিন্তু ইলার আচরণে তারা স্পষ্ট বুঝে গেল এই বিয়ে সম্ভব নয়। তাই সবার সাথে ভালোভাবে কথা শেষ করে পাত্রপক্ষ দ্রুত গাড়িতে উঠে চলে গেল। পাত্রপক্ষ চলে যাওয়ার পর ইলার মা রাগে কাঁপছিলেন, কিন্তু কিছু বলার আগে ইলা চুপচাপ নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে মেকআপ মুছতে লাগলো। চোখের কোণে অশ্রু জমে উঠল। মনে মনে শুধু একটি কথাই বারবার বাজছিল, আমার জীবনটা কি আমার নিজের হবে না? ইলার মা সেই ক্ষেপে আছে, ইলার উপরে রাগে ফেটে যাচ্ছে। হন্তদন্ত হয়ে ইলার রুমের দরজার সামনে এসে ইলার মা ইলাকে বলল, এই মেয়ে, তুই কি করলি? আজ মানুষজন তোকে দেখতে এলো আর তুই এমন কাণ্ড করলি? মুখে কি একটুও লজ্জা নেই তোর? ইলা কিছু বলল না। সে নিজের মেকআপ উঠানোতে ব্যস্ত। আরো বেশি চিল্লানোর কারণে ইলা তার মায়ের মুখের সামনে দরজা বন্ধ করে দিল। ইলার মা রাগে চিৎকার করে দরজায় ধাক্কা দিতে লাগলো, কিন্তু তখনই রাশেদ তালুকদার এসে স্ত্রীর হাত থামিয়ে দিলেন। চুপ করো, অতিথিরা চলে গেছে। এখন আর বাড়িতে হট্টগোল করো না। মেয়ে বেয়াদবের মতো কাজ করেছে ঠিকই, কিন্তু এভাবে তো সমাধান হবে না। ইলার মা দাঁতে দাঁত চেপে রাগ সামলালেন, কিন্তু ভেতরে ভেতরে গর্জে উঠলেন, আর যদি তুমি না থাকতে তাহলে আমি মেয়েটাকে এমন শিক্ষা দিতাম? কথা শেষ না করেই তিনি রান্নাঘরের দিকে চলে গেলেন। ইলা বিছানায় গা এলিয়ে শুয়েছিল। ঠোঁটে লাল লিপস্টিক এখনো ঝকঝক করছে। মুখে সাদা মেকআপ শুকিয়ে এক অদ্ভুত ছোপ ছোপ দাগ হয়ে গেছে। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে আবারও অদ্ভুত এক তৃপ্তি পেল। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো পরি। পরি দরজা বন্ধ করেই হো হো করে হেসে উঠল। ও ফিলা, তুই আজকে কাণ্ডটাই না করলি। আমি তো হাসতে হাসতে মরে যাচ্ছি। ভাবছি সেই ধার্মিক আঙ্কেল আর আন্টির মুখের চেহারা, ছেলেটার চোখও দেখার মতো ছিল। হাসবি না, আমি চাইছিলাম ওরা যেন আমাকে অপছন্দ করে, আর দেখছিস না কেমন করে পালালো। পরি এসে বিছানায় বসে ইলাকে বলল, কিন্তু শোন, এভাবে তোকে কেউ বুঝবে না। তোর মা তো রেগেই মরবে। আমার মায়ের রাগ আমি সামলাবো, কিন্তু আমাকে না জিজ্ঞেস করে বিয়ে ঠিক করবে এটা আমি কোনোদিনও মেনে নেব না। পরি একটু চুপ করে রইল, তারপর মজা করে বলল, তবে তোর কাণ্ডে মজা আছে বটে। এমন মেয়ে কোথাও আছে নাকি নিজের বিয়ে ভাঙতে ভূতের সাজ?
দুজনেই হেসে ফেলল। ঠিক তখন দরজায় টকটক শব্দ হলো। রাশেদ তালুকদার দাঁড়িয়ে আছেন। পরি উঠে দাঁড়িয়ে আস্তে করে বলল, ইলা, থাক, আমি পরে আসবো। বলে বাইরে বের হয়ে গেল। রাশেদ তালুকদার দরজা বন্ধ করে ভিতরে এলেন। তার চোখে কোনো রাগ নেই, বরং এক ধরনের কষ্ট মিশ্রিত কঠিন দৃষ্টি। কি হলো ইলা, তুই এমন করলি কেন? আমাকে কি এভাবে লজ্জা দেওয়ার জন্যই জন্ম নিয়েছিস? ইলা মাথা নিচু করে বসে রইল। চোখে অশ্রু, কান্নায় বুক ফেটে যাচ্ছে। কিন্তু ইলা কিছু বলল না। ইলার বাবা নরম গলায় বললেন, আমি তোকে কিচ্ছু বলিনি। এতদিন পড়াশোনা করতে দিয়েছি, নিজের মতো থাকতে দিয়েছি, কিন্তু আজ তুই যা করলি সেটা ভদ্র সমাজের মানায় না মা। ইলার বুক ভার হয়ে এলো। সে হঠাৎ বলে উঠল, তাহলে তোমরা কেন আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করতে গেলে? আমার কি কোনো মতামত নেই? আমি কি খেয়াল না যে পছন্দ হলো কি হলো না সেটা নিয়ে তোমরা শুধু সিদ্ধান্ত নেবে? মারে, এই বয়সটা ভুলের, তাই আমি আর তোর মা ভেবেছিলাম তোকে বিয়ে দেব। আমি এখন বিয়ে করতে চাই না আপু। আমি পড়াশোনা করতে চাই। আমি নিজের মতো করে বাঁচতে চাই। আমার বয়স হয়েছে মানে কি এক্ষুনি আমার ঘাড়ে বিয়ে চাপিয়ে দিতে হবে? আজ মনে হলো আমি তোকে চিনি না, তুই এত রেগে গিয়ে এমন কাণ্ড ঘটাবি আমি ভাবিনি। আমি ভুল করিনি আপু। আমি শুধু দেখিয়েছি যে আমি রাজি নই। যদি তোমাদের মনে হয় আমি অপরাধ করেছি তাহলে শাস্তি দাও, কিন্তু আমার কথা বলবোই আমি। আমি এখন বিয়ে করতে চাই না। রাশেদ মেয়ের দৃঢ় কণ্ঠ শুনে গম্ভীরভাবে তাকিয়ে রইলেন। বুকের ভেতর কেমন যেন একটা গর্ব আর কষ্ট একসাথে খেলে গেল। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, দরজার দিকে হাঁটলেন। দরজা খুলে বের হওয়ার আগে থেমে শুধু একটা কথাই বললেন, তোর মা বুঝবে না, কিন্তু আমি তোর মনের কথা বুঝতে পারছি। তবে মনে রাখিস, এই জেদ যেন তোর ভবিষ্যতে নষ্ট না করে। ইলার বাবা চলে গেল। দরজা বন্ধ হয়ে গেল। বিছানায় বসে থাকা ইলা চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলল। মনে মনে ভাবল, হয়তো আব্বু আমাকে পুরোপুরি বোঝেনি, কিন্তু অন্তত আমার কথা তো শুনেছে। আমি এখনো স্বাধীন, আমার জীবন এখনো আমার হাতে। ইলা বিছানায় বসে নিস্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। কিন্তু বাইরে থেকে স্পষ্ট শোনা যাচ্ছে তার মায়ের গজগজানি আর রাগে ভরা বকাবকি। এই মেয়ে একেবারে নষ্ট হয়ে গেল। এভাবে সাজতে লজ্জা করলো না? মানুষজন তোকে দেখতে এলো আর সে ভূতের মতো সেজে সবাইকে হাসির খোরাক বানালো। দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। ইলার চোখ হালকা লাল হয়ে উঠল। মনে হলো বুকের ভেতর যেন একটা আগুন জ্বলছে। কানে ঢুকছে প্রতিটা শব্দ, কিন্তু সে চায় না এসব শুনতে। হঠাৎ উঠে গিয়ে ইলা তার রুমের কোণে রাখা হোম সাউন্ড সিস্টেম অন করলো। এক নিমিষে ভেতরটা কেঁপে উঠল, চারিদিকে ভেসে গেল একেবারে সাউন্ড। ইলা আর কিছু শুনতে পাচ্ছে না। সাউন্ডের তীব্রতায় জানালার কাছ কেঁপে উঠল, পর্দা উঠতে লাগলো। ইলা মিউজিকের তালে শরীর নাচাতে শুরু করলো। হাত উঁচু করে ঘুরছে, চুল উঠছে, পায়ের শব্দ মেঝেতে প্রতিধ্বনিত হচ্ছে, যেন সে দেখিয়ে দিতে চাচ্ছে সে তার মতো করেই বাঁচবে। বাইরে দাঁড়িয়ে থাকা ইলার মা আরো ক্ষেপে উঠলেন, চিৎকার করলেন, এই মেয়ে গান বন্ধ কর, না হলে তোর কপালে খারাপ আছে আজ। কিন্তু ইলা কোনো উত্তর দিল না, শুধু স্পিকারের ভলিউম আরো বাড়িয়ে দিল। রাশেদ তালুকদার ইলার কাণ্ড দেখে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলেন। তখন কিছু একটা ভেবে পেছনে তাকিয়ে দেখে স্ত্রীকে রান্নাঘরের দিকে যাচ্ছে। তিনি বুঝতে পারলেন আজ কোনো কথা কাজ হবে না। এক নিঃশ্বাস ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। অন্যদিকে ইলার মা প্রচণ্ড রাগ নিয়ে রান্নাঘরে গিয়ে হাঁড়ি পাতিল নেড়ে চেড়ে শব্দ করতে লাগলেন। মনে মনে গজগজ করতে লাগলেন, আমার কথা না শুনে দেখাই যাক কেমনে চলে ও। আর ইলা সে তখনও স্পিকারের সামনে ঘুরছে, ঠোঁট মিলাচ্ছে গানের সাথে, চোখ বন্ধ করে দুনিয়ার সব ঝামেলা ভুলে যাচ্ছে। রাত প্রায় 10:30 বাজে। সারা বাসা নিস্তব্ধ হয়ে আছে। নিজের ঘরে ইলার মা এখনো কাজ সারছে, আর ইলার বাবা ড্রয়িং রুমে টিভি চালিয়ে বসে আছেন। কিন্তু ইলার মাথায় এখনো দিনের সব ঘটনা ঘুরপাক খাচ্ছে। মায়ের বোকাঝোকা, বাবার অভিমান ভাঙানোর চেষ্টা, পরীর সাথে খুনসুটি, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতিতে বুকটা ভারী হয়ে আছে।
চোখে ঘুম আসছে না, বিছানায় গা এলিয়ে দিয়েও মনে হলো কারোর সাথে কথা বলতে হবে, না হলে বুকের ভেতরের কথাগুলো যেন গলাটায় চেপে ধরবে। ইলার হাত প্রায় অজান্তেই ফোনের দিকে এগোলো। স্ক্রল করতে করতে শাওনের নামটা চোখে পড়তেই ঠোঁটে হালকা হাসি ফুটল। অনেক দিন ধরে তেমন কথা হয়নি, অথচ ওর সাথে একটু কথা বললেই মনটা অনেক হালকা লাগে। একবার ভেবে নিল মেসেজ দিবে নাকি দেবে না। অবশেষে বুকের ভেতর সাহস জোগাড় করে একটা মেসেজ টাইপ করলো। হ্যালো, জেগে আছেন নাকি? কিছুক্ষণ পর রিপ্লাই এলো। জেগে আছে, কিন্তু এত রাতে কি মনে করে মেসেজ দিয়েছো? ইলার চোখ বড় করে ফোনের দিকে তাকালো, হার্টবিট বেড়ে গেল। ইলা সঙ্গে সঙ্গে লিখল। আপনার কথা মনে পড়েছে তাই। আমি তোমার কে যে আমার কথা মনে পড়ে? ইলার ভেতর হালকা হাসির ঢেউ বয়ে গেল, তারপর একটু থেমে সাহস করে লিখল। আপনাকে একটা কথা বলতে চাইছিলাম। বলো। ইলার আঙ্গুল কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল কিবোর্ডে, তারপর হঠাৎ করেই টাইপ করলো। আমরা কি বন্ধু হতে পারি? মেসেজ পাঠানোর পরপরই বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল, যেন পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় রয়েছে। শাওনের রিড করলো, কিন্তু রিপ্লাই আসতে সময় নিল। সেই কটা মিনিট ইলার কাছে যেন ঘন্টার মতো লাগলো। অবশেষে রিপ্লাই এলো। একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। ইলার চোখ কপালে উঠল। ইলা মনে মনে হাসলো, তারপর সঙ্গে সঙ্গে লিখল। কি বলেন? কিন্তু কেন? কারণ শেষ পর্যন্ত কোথাও না কোথাও একজনের মনে অন্যরকম কিছু জাগবে, তখন আর বন্ধুত্ব থাকবে না। ইলার ঠোঁটে এক চিলতে দুষ্টু হাসি খেললো। ইলা দেরি না করে লিখল। তাহলে সহজ উপায় আছে, আমাকে বউ বানিয়ে দিন, তখন তো আর কোনো সমস্যা থাকবে না। মেসেজ সেন্ড করার পর ইলা নিজেই হেসে উঠল। মনে হলো যদি এখন ওর সামনে থাকতো তাহলে হয়তো চোখ কপালে তুলে তাকাতো। সত্যি তাই হলো। শাওন রিপ্লাই করলো। হে মেয়ে, কিছু বলছো? তুমি জানো তো কি লিখেছো? আরে মজা করলাম, আপনি তো একদম সিরিয়াস হয়ে গেলেন। দেখো মেয়ে, মজা করারও একটা সীমা আছে। এমন কথাগুলো নিয়ে হালকাভাবে ফাজলামি করবে না। এগুলো ছোট করে কথা নয়, বুঝলে? এইবার ইলার হাসি থেমে গেল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ রইল। শাওনের কথাগুলো যেন কানে বাজলো, শান্ত অথচ গম্ভীর। ওকে মনে হলো একেবারেই অন্যরকম। কিছুক্ষণ পরে সে শুধু লিখল। ঠিক আছে, আর বলবো না। ভালো, তবে একটা কথা বলি, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে, কিন্তু তুমি যদি এভাবে ফালতু মজা করো তাহলে একদিন হয়তো আর কথা বলবো না। না না প্লিজ, এমন কথা বলবেন না প্লিজ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এভাবে আর মজা করবো না। কিছুক্ষণ পর রিপ্লাই এলো, শুধু একটি ছোট ইমোজি। সেই ইমোজি টুকুই যেন ইলার সারা দিনের ক্লান্তি মুছে দিল। ঠোঁটে আবার হাসি ফুটলো, চোখে ভেসে উঠল অচেনা এক প্রশান্তি। রাত তখন গভীর হলেও ইলার মনে হলো আজকের রাতটা হয়তো নতুন কিছুর শুরু। ইলা ঘুমিয়ে পড়ল। ভোরবেলায় ঘুম ভাঙতেই ইলার প্রথমে মনে পড়ল গতরাতে শাওনের সাথে কথোপকথনের কথা। ঠোঁটে হালকা হাসি খেলে গেল। জানালা খুলতেই সকালের ঠান্ডা হাওয়া এসে মুখে লাগলো। একবার গভীর শ্বাস নিল, তারপর বিছানা গুছিয়ে গোসল করতে চলে গেল। গোসল সেরে আয়নার সামনে দাঁড়ালো। হালকা নীল রঙের সালোয়ার কামিজ বের করে পরল। চুলগুলো খুলে রেখে হালকা করে ক্লিপ মেরে দিল। একেবারে সাদামাটা লুক। ব্যাগ কাঁধে নিয়ে নাস্তার টেবিলে বসলো। কিন্তু ইলার মা তখনও রেগে আছেন। চোখাচোখি হলেও একটা কথাও বললেন না, শুধু নাস্তার প্লেটটার সামনে এগিয়ে দিলেন। ইলাও চুপচাপ খেতে লাগলো। ভেতরে একটু খারাপ লাগলেও মুখে কিছু প্রকাশ করলো না। খাওয়া শেষ করেই রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেল। কলেজ ঢুকতে ভিন্ন একটি পরিবেশ। ক্লাসে আজকে নতুন চ্যাপ্টার শুরু হলো। ইলা মনোযোগ দিয়ে খাতা খুলে নোট লিখছিল। তার বন্ধুদের কেউ কেউ খুনসুটি করলেও ইলার তেমন পাত্তা দিল না। আজকে ওর ভেতরে অন্যরকম এক সিরিয়াসনেস কাজ করছিল। মনে মনে ভাবছিল যদি জীবনটা একটু নিজের মতো করে গড়া যেত। ক্লাস শেষ হলো দুপুর নাগাদ। কলেজ ক্যান্টিনে কয়েকজন বান্ধবীর সাথে লাঞ্চ করলো। হাসাহাসি চললেও ইলার আজ তেমন অংশ নিল না। খাবার খেতে খেতেই মনে হচ্ছিল বাড়ি গেলে আবার হয়তো মায়ের সাথে ঠান্ডা যুদ্ধ চলবে। বিকেলে বাসায় ফিরে ফ্রেশ হয়ে টেবিলে বসলো, পড়াশোনার মন দিল। গাণিতিক অঙ্ক থেকে শুরু করে ইংরেজি প্রবন্ধ সবকিছুতেই আজ মনোযোগী। মনে হলো যতটা সম্ভব বইয়ের ভেতরে ডুবে থাকা দরকার, বাইরের ঝামেলা থেকে দূরে থাকতে।
সন্ধ্যায় লিভিং রুমে সবাই মিলে চা খাচ্ছিল। সেই সময় ইলার বড় বাবা এসে বসলেন, স্নেহ ভরা কণ্ঠে বললেন, ইলাবাবু, কালকে ওই কাণ্ডটা ঠিক করনি, কিন্তু অতিথিরা কি ভাবলো বলো তো? তুই তো আমাদের সবার মান সম্মানের জায়গা। ইলা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর মুস্কি হেসে তার বড় বাবাকে বলল, তাহলে তোমরাও আর এমন কাজ করবে না। আমার কাছ থেকে কিছু না শুনে যদি ছেলে দেখতে আনো, আমি তো নিশ্চয়ই চুপ করে বসে থাকবো না, তাই না? আরে বাবা, ওর তো মস্তিষ্ক খারাপ না, পুরো বুদ্ধিদীপ্ত। উত্তর। ইলা চোখ ঘুরিয়ে দিল, তারপর একটু দুষ্টুমি ভরা গলায় বলল, আর একটা কথা, আমি পরী থেকে ছোট, পরীকে আগে হতে দেখবো তো, তারপর তো আমি বিয়ে করব, না হলে তো কিছুতেই রাজি হব না। এ কথা শুনে পরি হেসে লুটুপুটি খেল, বাকিরাও হাসিতে ফেটে পড়ল। ইলার মা যদিও ভেতরে ভেতরে রেগেই আছেন, তবুও হাসি চেপে রাখতে পারলেন না। সেদিন সন্ধ্যার পর থেকেই যেন ঘরের ভেতরকার টেনশনটা একটু হালকা হয়ে গেল। ইলার নিজের ঘরে ফিরে গান শুনতে শুনতে পড়াশোনা চালিয়ে গেল। মাঝে মাঝে শাওনের কথা মনে পড়ল, কিন্তু সে আর কোনো মেসেজ করলো না, শুধু মনে মনে হাসলো। দিনটা শেষ হলো এক ধরনের তৃপ্তি আর দুষ্টু মেজাজের সাথে। ইলার কাছে মনে হলো এই জীবনটা ঠিক নিজের মতো করেই চলবে, কেউ জোর করে কিছু চাপিয়ে দিতে পারবে না। আজ শুক্রবার বলে আজ আর তেমন তাড়াহুড়া নেই। ভোরে উঠলেও ইলা বিছানায় গড়াগড়ি করতে লাগলো। তারপর একটু দেরি করেই ফ্রেশ হয়ে নাস্তা খেলো। মা আজও রাগে চুপচাপ, তাই ইলাও কিছু বলল না। নাস্তা শেষ করে বাইরে বের হওয়ার সময় পরীকে ডাকলো, চল না খেলতে যাই, আজ তো ছুটির দিন। পরী হেসে মাথা নাড়ল। না রে, আজ আমার ইচ্ছে করছে না। বাধ্য হয়ে ইলা একাই নদীর পাড়ে গিয়ে হাজির হলো। দেখলো ছোট ছোট সব বাচ্চা এসেছে, শুধু মামুনি নেই। ইলা কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কিরে মামুনি কই আজ? মাসুর ঠোঁট কামড়ে একটু দ্বিধা করলো, তারপর বলল, আপু, মামুনি, আপু তো আজ বিয়ে। কালকে ছেলেপক্ষ দেখতে এসেছিল, পছন্দ করেছে, তাই আজই নাকি বিয়ে? শুনেই ইলার বুক ধড়ফড় করতে লাগলো। বিস্মিত চোখে বলল, কি, মামুনির বয়স তো কেবল 13, এই বয়সে কিভাবে বিয়ে দেবে? এটা তো আইনত নিষেধ। আমরা কি জানি আপু, তবে আজ সকালে মামুনি আপু আমাদের চুপি চুপি বলেছে। চল আজ খেলাধুলা না, মামুনিদের বাড়িতে যাই। বাচ্চারা চুপ হয়ে গেল। ইলা সবার দিকে তাকিয়ে আছে। তখন মাসু সাবধান করে দিল, আপু, মামুনি আপুর আব্বা নাকি কাউকে কিছু জানতে দিতে চান না, পুরো ব্যাপারটা গোপনে হচ্ছে। চল, আমি যাচ্ছি, আমি না দেখলে শান্তি পাবো না। ইলার পরিবারকে গ্রামের সবাই খুব সম্মান করে, তাই মামুনিদের বাড়িতে ঢুকতেই সবাই ভদ্রভাবে অভ্যর্থনা জানালো ইলাকে। ইলা সালাম দিল। মামুনির বাবা সালাম নিলেই ইলা সরাসরি প্রশ্ন করল, চাচা, এত আয়োজন কিসের? মামুনির বাবা গম্ভীর মুখে বললেন, মেহমান আসবে মা, একটু প্রস্তুতি নিচ্ছি। ইলা কিছু না বলে ভেতরে ঢুকে মামুনির ঘরে গেল। সেখানে মামুনি লাজুক হয়ে মেঝেতে বসে আছে, হাত পা গুটিয়ে। ইলা চট করে জিজ্ঞেস করল, কি রে, তোকে নাকি আজ বিয়ে দিচ্ছে? মামুনি লজ্জা পেয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ আপু। ইলা মুখ ভেঙচি কাটলো। রাগে ফেটে যাচ্ছে ইলার মেজাজ। কথায় কাল নিজের বিয়ে ভাঙলো, আর আজ নাকি এই 13 বছরের পিচ্চি মেয়ের বিয়ে। বিয়ে মানে জানিস তুই? তুই এই বয়সে বিয়ে মানে পড়াশোনার ইতি, স্বপ্নের ইতি। তুই রাজি হলি কেন? আপু, বাড়ির সবাই বলেছে ছেলেপক্ষ ভালো, 1 টাকাও যৌতুক নেবে না, তাই আমি রাজি হয়ে গেছি। তোর তো বয়স অল্প রে, এই বয়সে। আপু, আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, 2 বেলা ঠিক মতো খেতে পাই না। আমার পরে আরো 2 বোন, সংসারের অভাব অনেক। আমি যদি বিয়ে করি একটা পেট কমবে, আমার বোনেরা ঠিক মতো খেতে পারবে। এমন কথায় ইলার বুক হাহাকার করে উঠল। কিছু বলতে পারল না, শুধু মামুনির চুলে হাত বুলিয়ে চুপচাপ বাইরে বেরিয়ে এলো। বাচ্চারা বাইরে দাঁড়িয়েছিল, সবাই মিলে মামুনিদের বাড়ি থেকে বের হয়ে একটা গাছের উপরে বসে গম্ভীর হয়ে আছে। বাচ্চারা জিজ্ঞেস করলো সে কি এত ভাবছে। ইলা হালকা হেসে মাথা নেড়ে বলল, কিছু না বলে কথা কাটিয়ে এলো। তারপর হঠাৎ মাসুকে জিজ্ঞেস করলো, কোন সময় আসবে রে ছেলেপক্ষ বাবলা? আজ বিকেলে নামাজের পরে। ইলার চোখ চকচক করে উঠল। কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবলো, তারপর সবার উদ্দেশ্যে বলল, ঠিক আছে, তোমরা সবাই বাড়ি যাও, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার এখানে এসো। সবাই বাড়ি গেল। ইলা তড়িঘড়ি গোসল করে খাওয়া করলো।
তারপর গাছের নিচে আবার এসে বসলো। বাচ্চারা সবাই আগেই চলে এসেছে। মাসুদ দৌড়ে এসে খবর দিল। আপু ছেলেপক্ষ নাকি চলে এসেছে। তুমি শিওর? হ্যাঁ আপু, একদম শিওর। ইলা সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করলো, দ্রুত 999 নাম্বারে ডায়াল করলো। হ্যালো, আমাদের এখানে একটা 13 বছরের মেয়ের বাল্য বিবাহ হচ্ছে, প্লিজ আপনারা কিছু করুন, আমি ঠিকানা দিচ্ছি। ডিউটি অফিসার তথ্য নিলেন এবং আশ্বাস দিলেন তারা 20 মিনিটের মধ্যে আসছে। ইলা ফোন রেখে গম্ভীর শ্বাস নিল, মুখে কঠোরতা ফুটে উঠল। ঠিক 15 মিনিট পর দূরে সাইলেনার বাজাতে বাজাতে পুলিশ গাড়ি আর একটা আর্মি গাড়ি এসে দাঁড়ালো। গ্রামের লোকজন দৌড়ে বাইরে বের হলো। দুজন আর্মি এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আপনি কি ইলা? যে আমি ফোন করেছিলাম। চলুন, আমাদের নিয়ে চলুন ওদের বাড়িতে। ইলা ধীর পায়ে মামুনিদের বাড়ির দিকে হাঁটতে লাগলো, সাথে পুলিশ দল আর আর্মি অফিসার। ছোট্ট বাচ্চারাও ইলার পেছনে আসতে চাইলো, কিন্তু ইলা হাত তুলে থামিয়ে দিল। না, তোরা এখানেই থাক, এই কাজটা বড়দের, আর একটু ঝামেলাও আছে, আমি চাই না তোদের সমস্যা হোক। মামুনিদের দরজার সামনে পুলিশ আর্মির গাড়ির হর্ন বাজতেই পুরো গ্রাম হাহাকার করে উঠল। গ্রামের লোকজন এক ঝাঁকে বেরিয়ে দাঁড়ালো। মামুনিদের বাড়ির উঠোনে ঢুকতেই পুলিশ আর আর্মি দুজন ইউনিফর্মধারী অফিসার সোজা দাঁড়িয়ে কাজটি সামলালেন। সৌম্য কণ্ঠে একে একে নির্দেশ দিলেন। সবাই চেষ্টা করুন শান্ত থাকার, আর তা না হলে আমরা দৌড়িয়ে নেব। এখানে কোনো আইন উল্লঙ্ঘন কাজ হচ্ছে। ইলার বুক কেঁপে উঠছে, কিন্তু মুখে দৃঢ়তা। সে পুলিশ অফিসারদের সাথে এগোলো আর দরজা ঠেসে একজন বলল, স্যার, আপনারা হঠাৎ আমাগো বাড়িতে কেন? আমরা বিয়ে দাওয়াত পেয়ে এসেছি। কই জামাই বউকে দেখি। না স্যার, আপনাকেও ভুল হইতাছে, এখানে কোনো বিয়া হইতেছে না, এইটা তো সুন্নতির অনুষ্ঠান। তা সুন্নতটা কি আপনার হচ্ছে নাকি? মিথ্যে কথা, এই ঘরে একটা 13 বছরের মেয়েকে বাধ্য করা হচ্ছে বিয়ে করার জন্য। আর কোনো কথা না শুনে বাড়ির ভেতর ঢুকলো। ঢুকেই দেখা গেল ঠান্ডাভাবেই সাজিয়ে রাখা মালা, ফুল সব কিছু যেন কোনো আনন্দের জন্য কেবল কক্ষের এক কোণে সংকোচে বসে থাকা মামনি। তার চোখ লজ্জায় নিমজ্জিত, ভীত হয়ে কাঁপছে। ছেলেপক্ষের ভিড় করে দাঁড়িয়ে আছে ভয়ে একজন নারী পুলিশ অফিসার। নরম কণ্ঠে মামনির হাত নিয়ে বললেন, তুমি কি কোনো প্রেসারে আছো কি? এই বিয়ে কি তুমি নিজের ইচ্ছায় করছো নাকি তোমার বাবা মা বাধ্য করছে? না ম্যাডাম, আমি চাই না এই বিয়ে করতে, কিন্তু বাড়ির অবস্থা খারাপ। আমার ছোট 2টা বোন আছে, এর জন্য আমাকে বিয়ে দিলে। তার শব্দও থেমে গেল। মামনি আর কিছু বলতে পারল না। পুলিশ অফিসার তৎক্ষণাৎ নোট নিলেন। আর্মি কর্মকর্তা আশ্বস্ত দিলেন, এখানে কোনোভাবেই বাল্যবিবাহ করতে দেব না, আর যদি কেউ বাড়াবাড়ি করে আমরা আইনের আওতায় এনে তার বিচার করব। সাথে সাথে তার বরের পরিবারকে আলাদা করে থামিয়ে দিল। কাকা চাচাদের প্রশ্ন করে আইনিভাবেই জিজ্ঞাসা করা হলো, নথি চাওয়া হলো, পরিচয়পত্র যাচাই করা হলো। গ্রামের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো লোকেরা তখন চুপচাপ। কেউ সামান্য নতুন করে ফিসফিস করলেও অফিসাররা দৃঢ় ছিলেন। এই সময় ইলার পিছু টান করে ছোট্ট বাচ্চারা দূর থেকে তাদের নীরব সমর্থন জানালো। ইলা চেয়ে দেখলো মামনির চোখে এখন আর লজ্জা নেই, সেখানে এখন এক অদম্য বার্তা, মুক্তি পাওয়ার আশা। প্রক্রিয়া সম্পূর্ণ হতে না হতেই আর্মি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন, এই বিয়েটি আপাতত স্থগিত করা হলো, কারণ মামুনি এখন অনেক ছোট, এই বয়সে বিয়ে দেওয়া যাবে না। আমরা যাওয়ার পরেও যদি এই বিয়ে হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই খবর শুনে গ্রামের বেশ কয়েকজন মানুষের মুখে বিব্রত হাসি ভেসে এলো। কেউ ইলাকে নিয়ে গর্ব করলো, আবার কেউ অশ্রদ্ধা প্রকাশ করলো। মামনির পরিবার সিনিয়ররা একসঙ্গে নেমে এসে ইলাকে প্রশ্ন করলো, তোমার পরিবার কে তা আমরা গ্রামবাসী সবাই সম্মান করি, তুমি আমার এত বড় ক্ষতি কেন করলে মা? চাচা, আমি ক্ষতি করিনি, আপনি যেটা করছিলেন সেটা ভুল। যে বয়সটা মামনির খেলার বয়স, সেই বয়সে আপনি তার হাতে রান্নার পাতিল ধরিয়ে দিচ্ছেন। কিছুদিন পর তার পেটেও বাচ্চা আসলে সে কিভাবে সামলাবে? সে তো নিজেই একটা বাচ্চা। আর বর কত, ও তো কিছুই বোঝে না, বিয়ের সম্পর্কে জানেও না কিছুই। ইলা কথাগুলো বলে চুপ হয়ে গেল, আর কিছু বলল না। আর্মি অফিসাররা তখন ইলাকে মাথায় হাত রেখে বলে উঠলেন, তুমি সাহসিকতা দেখিয়েছো, ছোট মেয়ে হলেও ঠিক কাজ করেছো। সমাজকে বদলাতে যারা এগিয়ে আসে তাদের আমরা সেলুট জানাই।
মহিলা কনস্টেবলও অগ্রভাবে এসে যোগ দিল ইলার কাছে, এসে নিজের মাথার ক্যাপ খুলে ইলার মাথায় পরিয়ে দিয়ে বলল, তোমার ওপর অত্যন্ত গর্ব হচ্ছে আমার। তুমি যা করেছো তা ঠিক, মানবিক ও আইনি। আমরা চাই এমন চেষ্টারা গড়ে উঠুক। এই ঘটনা দেখে মামুনির পরিবারের কিছু সদস্য, বিশেষ করে বাড়ির কাকার ঘনিষ্ঠরা, ইলার উপর ক্ষোভ উবড়ে তুলল। তারা ভীষণ ক্ষেপে কণ্ঠে বলল, এভাবে ঘরে টপকে এসে আমাদের সম্মান লাঞ্ছিত করছো, এটা কি ধরনের বেয়াদবি? আর আমাদের লাভ ক্ষতি কি হবে? এই কথাগুলো ইলার কানে এসে লাগলে তার বুক ভেঙে গেল। আর্মির একজন অফিসার কড়া ঠোঁট কিয়ে বললেন, আপনারা আইন নিজের হাতে নেবেন না। অভিভাবকের দায়িত্ব পালন করুন। আর যদি বাল্যবিবাহের কোনো প্রমাণ পাওয়া যায়, আমরা কঠোর ব্যবস্থা নেব। বারবার বলে দিলাম। ইলার কাছে তখন প্রচণ্ড ক্লান্তি আসলো। সে দেখলো এত সাহস দেখানোর পরও লোকজনের রাগ তাকে স্পর্শ করছে। তবু পুলিশ ও আর্মির কড়াকড়ির বজ্রীয় চোখ কেটে ইলাকে শক্তি দিল। সব কিছুই লিখিত নিয়ে অফিসাররা বিদায় নেওয়ার সময় ইলার সাথে কথা বললেন, তোমার এই সাহস অন্যদেরও অনুপ্রাণিত করবে। তুমি যেই কাজ করেছো সেটাই আমাদের সমাজ বদলের সূচনা। ইলা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছে। লোকেরা তার দিকে ঘুরে তাকালো। কেউ ধন্যবাদ জানালো, কেউ অশ্রু ঝরিয়ে চাপা কণ্ঠে বলল, ভালো কাজ করিসনি। কিন্তু মামুনির পরিবারের কিছু লোক এখনো তাকে অপছন্দ করে বিদ্রূপের চোখে দেখল। তার চিন্তা করলো এই মেয়েটা তাদের পরিবারকে হেয় করেছে। তাদের ইলার প্রতি ক্ষোভ তৈরি হলো। ইলা সেই সব কথাগুলো শুনতে পেল, তবে তার ভেতরে বড় একটা শান্তি ছিল। সে জানে আজ সে কোনো ছোট্ট প্রাণের ভবিষ্যৎ রক্ষা করলো। সে ক্লান্ত নয়, ভেতরের শক্তি। পুলিশ আর্মি সূত্রে অ্যাডভাইস দিয়ে গেলেন, মামুনির নিরাপত্তা দেওয়া হলো। কৃতজ্ঞতার চোখে ইলা তাকালো। বাড়িতে পা রাখতেই কেউ কাঁধে কাঁধ দিল। পরি এসে ছুটে এসে জড়িয়ে ধরে বলল, তুই মহান ইলা। তুই কি করে জানি এসব? মাসুর থেকে শুনেছি। সব ঠিক মনে হলো গ্রামের ক্ষোভ এখনো মলিন হয়নি। মামুনির পরিবারের সদস্যরা ইলার কাছে চরম রাগে কথা বলার মাধ্যমে অসন্তুষ্ট প্রকাশ করল। কিন্তু আইনের উপর মানুষের বিশ্বাসই আজ সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ালো। রাত নামতেই ইলা বিছানায় শুয়ে থাকলো। মনের মধ্যে দুশ্চিন্তা ছিল, স্বস্তি ছিল। আজকে সে সাহস করে ভালো কিছু নির্মাণের জন্য প্রথম পা বাড়িয়েছে। মামুনির বিয়ে ভাঙা আর পুলিশের হস্তক্ষেপ নিয়ে পুরো গ্রাম আলোচনা ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মামুনির পরিবারের কিছু লোক শরীর কাঁপানো মন্তব্য করতে থাকে। তাদের মধ্যে ছিল মামুনির বাবা, চাচারা। গোরামি আর লজ্জায় অনুভবে তারা একটু টেনশনে পড়ে। তাদের ক্ষোভের লক্ষ্য এবার তারা নজর দিল তালুকদার পরিবারের দিকে, বিশেষ করে ইলার দিকে। কয়েকজন বদমেজাজি চাচা রাতের দিকে তালুকদার বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালেন। তারা ভেতরে ঢুকতেই উচ্চ স্বরে মামুনির বাবা বলে উঠলেন, আমরা তো তালুকদার বাড়িকে অনেক সম্মান করতাম, আজ তাদের মেয়ে সম্মানের এই প্রতিদান দিল আমাদের। তাদের এমন কথা শুনে দারোয়ান বাইরে দাঁড়িয়ে সতর্কভাবে বললেন, আপনারা শান্ত থাকুন, এখানে চিল্লাচিল্লি করবেন না। কিন্তু মামুনির চাচারা সেটা না করে দারোয়ানকে ঠেলে গৃহস্থালির ভেতরে ঢুকে উচ্চ স্বরে ইলাকে অভিযুক্ত করলো, অপমান করা শুরু করলো। তাদের গলায় গর্জন, চোখে লজ্জা ও ক্ষোভ সব মিলিয়ে এমন হইচই তৈরি করলো যেন ইলা কাউকে খুন করেছে। ইলার মা সাবিয়া বেগম শুনে চুপ হয়ে রইলেন। তার গলায় ভেসে আসছে বিষণ্ণতা, চোখে অগ্নি দেখা দিল। ইলার মাকে দেখে মামুনির বাবা বলা শুরু করলো, আমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির মান সম্মান সব শেষ করে দিল। সেনাবাহিনীর কাছে হার মেনে নিয়েছি বলে মনে করবেন না আপনার মেয়েকে ছেড়ে দেব। এভাবে বাড়ির সম্মান নিয়ে যে কত কথাই বলল, হিসাব নেই। ইলার মা সাবিয়া বেগম মাথা নিচু করে বলল, ওর হয়ে আমি মাপ চাচ্ছি আর ওর ব্যবস্থা আমি করছি। ইলার বাবা আসলে আমি তার সাথে এ বিষয়ে কথা বলবো। তারা ভাবলেন ইলাকে কিছু শাস্তি দিয়ে চুপ করিয়ে দিবে, তাই তারা সবাই চলে গেলেন। রাগ যখন মাথার উপরে উঠে আসে তখন মানুষ নিজের নিয়ন্ত্রণ হারায়। সাবিয়াও সেই সেম কাজ করলো, বাড়ির ভেতর দৌড়ে ঢুকলেন। ইলা তখনও নিজের রুমে। বাইরে এমন আওয়াজ, কিন্তু ইলার কানে কানে সেই কড়া
হুঁশিয়ারি কিছুই আসলো না। হঠাৎ দরজা জোরে খুলে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে বিকট শব্দ হলো। ইলার মায়ের পদক্ষেপ ভেতরে ঢুকেই চেঁচিয়ে উঠলেন, তুই কি আমাদের মান সম্মান নষ্ট করার জন্যই জন্মেছিস? তোর সাহস কি করে হয় এত বড় কাজ করার? ইলা শান্তভাবে উঠে দাঁড়ালো, চোখে ভয় ও কষ্ট মিলানো, কণ্ঠ নরম কিন্তু স্থির। আমি যা করেছি মামুনির ভালোর জন্যই চেষ্টা করেছি। সাবিহা রেগে অত্যন্ত অনর্গল গালাগালি শুরু করলো। তার অসহ্য রাগ দেখে ইলা কাঁপতে লাগলো। ইলার মা হাতে তুলে লাঠিটা ধরলেন। এক মুহূর্তের রাগ তিনি থামেননি। কিছু রাগ পরশুদিনের আর কিছু রাগ আজকের মিলিয়ে তীব্র অভিমান দিয়ে লাঠি দিয়ে মার শুরু করলো। ইলা ভয়ে চিৎকার করে পিছিয়ে গেল। মা মেরো না, ব্যথা পাচ্ছি। কিন্তু সাবিয়া থামতে রাজি হলেন না। গালি আর হাতের লাঠি আঘাত থামছে না। রাগে অন্ধ হয়ে তিনি বারবার লাঠি চালালেন। কড়া শব্দে কুরুচিপূর্ণ গালিগালাজ করলেন। শব্দগুলো জমে রুমের কোণে ধরল। পরে ইলার কান্নার শব্দ শুনে পা চালিয়ে দৌড়ে এসে ইলার মাকে ধরে ইলাকে বাঁচাতে চাইল। ছোট মা, থামো, এভাবে মেরো না। কিন্তু সাবিয়া গম্ভীর হয়ে পরীকে রুমের বাইরে রেখে দরজা বন্ধ করে দিলেন। ইলার বড় মা মেজ মা এসে দরজায় চিল্লাতে লাগলো, কিন্তু ইলার মা কিছুতেই শুনছে না। ইলা আরো জোরে চিৎকার করে কাঁদতে লাগলো, আর্তনাদ করলো, আব্বু আব্বু, আমার বাঁচাও, কেউ বাঁচাও। কিন্তু বাড়ির ভেতর তখন নিস্তব্ধতা। কেউ কিছু বলতে পারছে না। ইলার মায়ের বোকাঝোকা আর আঘাতে ইলার শরীর কাঁপছে। ইলার রুমের প্রতিটা জিনিস কেঁদে উঠছে ইলার আর্তনাদ দেখে। বাইরে ইলার বড় মা মেজ মা পরীর কষ্টে বুক ফেটে যাচ্ছে। পরী বাইরে ছুটে গিয়ে ইলার বাবাকে ফোন করলো। চাচু আপা, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, ইলাকে মারছে ছোট মা। ভয়ের কণ্ঠে সে সবকিছু জানালো। ফোন পাওয়ার সাথে সাথে রাশেদ তালুকদার ছুটে আসলেন। সাথে ইলার বড় বাবা মেজ বাবা সবাই ছুটে এসেছে। দরজার এদিকে ভেতর থেকে লাগানো, কিন্তু তাদের পদধ্বনি শুনে সাবিয়া হঠাৎ থমকে গেলেন। বহু বছর পরে রাশেদের কণ্ঠে আজ এক ধরনের কঠোরতা। রাশেদ দরজায় ঠেস দিয়ে বললেন, সাবিয়া, দরজা খোলো। রাশেদের কঠোর কণ্ঠ শুনে ভেতর থেকে ঝিমুনি নামে। সাবিয়া কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে দিল। রাশেদ ঢুকে পড়লেন ইলার রুমে, চোখে তীব্র অভিযোগ। হাত দিয়ে লাঠিটা ছিনিয়ে নিয়ে বললেন, ওকে কি চোর পেয়েছো? কেন এভাবে মারছো আমার মেয়েটাকে? ইলার মেজ বাবা বড় বাবা সবাই ভিড় করে ভেতরে ঢুকলো। প্রত্যেকের কণ্ঠে রেগে ওঠা, কষ্ট, কিন্তু সমঝোতার ভাষা ছিল। তারা ইলার মাকে চাপ দিলেন না, কিন্তু বললেন এভাবে মারা ঠিক হয়নি। ইলাকে দেখে সবাই থমকে গেল, রক্ত চিহ্ন কাপড় ভর্তি। রাশেদ মেয়ের কাছে এসে বুকে চেপে ধরে বললেন, ইলামা, তুই কষ্ট পেয়েছিস? আমি আসছি, আর কেউ তোকে মারতে পারবে না। ইলার অবস্থা দেখে রাশেদ ইলার মায়ের দিকে কড়া চোখে তাকালেন। তোমার আচরণ অগ্রহণযোগ্য সাবিয়া, এইভাবে কেউ কাউকে মারে? সাবিয়া তখন সরলতা ও লজ্জা নিয়ে থমকে গেলেন। তিনি নিজের রাগ আর হতাশা দেখে খানিকটা কাঁপলেন। পরিবারের বড়রা অবস্থা সামলালেন। ইলা কাঁদতে কাঁদতে বাবার কোলে ঢুলে পড়ল। সবাই মিলে ইলার মাকে বাইরে নিয়ে গেল। ইলার মা বাইরে গিয়ে নিজেও কান্না করে দেয়। ইলাকে এভাবে মারার জন্য নিজের হাত দেওয়ালের সাথে বাড়ি মারে আর কান্না করে। রাশেদ তালুকদার দ্রুত ইলার চিকিৎসা করার জন্য ডাক্তারকে ফোন করলো। ডাক্তার এসে ওষুধ দিয়ে গেল। বড় বাবা ও মেজ বাবা সাবিহাকে বোঝালেন অচিরেই তার আচরণের পরিবর্তন আনতে হবে, না হলে বড় কোনো অঘটন ঘটে যাবে।